বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না। সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয় আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া। সবাই সাবধান ভাই এবং বোনেরা, শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? মানবতার সূচনা থেকেই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন মুসলমান তাদের সাথে আরো শক্তভাবে লাগে, কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো শয়তানের বেশি কিছু করা লাগে না। লাগে তো যারা মানতে চায় তাদের। সুতরাং যুদ্ধটা তো শয়তানের আপনাদের সাথে, আমাদের সাথে। আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলা, এই জন্য খেয়াল রাখতে হবে নফসের দুঃখ এবং শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদেরকে পরাজিত করতে না পারে। সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করতে হবে। জামাত ইসলামী সেই কাজটা করার জন্যই অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইফুল আলম খান মিলন সাহেব বলেছেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দেখে কেউ হতাশ হবেন না। এই ঘটনা হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে প্রথমে শুরু হয়েছে। তিনি আমাদের আদি পিতা, তারা দুইজন আমাদের ভাই। এই কথার দ্বারা স্মরণে রাখবেন যে সকল যুগের সকল নবীদের সমাজেও, নবীদেরকে পাওয়ার পরেও, নবীদের দ্বারা পরিচালিত হওয়ার পরেও সকল সমাজেই কিছু অপরাধী লোক ছিল। অপরাধী লোক ছিল বলেই আল্লাহ তাআলার সামাজিক বিধান যুগে যুগে নবী পয়গম্বরদের কাছে এসেছে। আমরা চেষ্টা করি, নিজেদের সংশোধনের চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু এরপরে দুই একটা বিশাল ধানের স্তূপের সাথে দুই একটা তুষ থাকতেই পারে, দুই একটা চিটা থাকতেই পারে। অবশ্য আমরা কামনা করি না যে কেউ খারাপের দিকে চলে যাক। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে নিজেকে এবং মানুষকে সংশোধনের। এরপরেই সংকটটা এসেছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে। এই অন্যায্য প্রতিহিংসামূলক রায়ের প্রতিবাদে সাধারণ জনগণ সেদিন বিক্ষোভে ফেটে পড়েছিল। সারা দেশ তাণ্ডব চালিয়ে আমাদের শত শত সহকর্মীকে সেদিন হত্যা করা হয়েছে। এটি ছিল তৃতীয় গণহত্যা এই সরকারের হাতে। ক্ষমতায় আসার আগে একটা, ক্ষমতার পরে একটার পর একটা। আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এরপরেই 13 সালের 5ই মে শাপলা চত্বরের গণহত্যা। নিরীহ আলেম ওলামা, হুফাজ, আইতাম, তাদেরকে সেদিন নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। যিনি সরকারের প্রধান নির্বাহী ছিলেন তিনি ব্যঙ্গ করে বললেন, কেউ ওখানে মরে নাই, হেফাজতের লোকেরা রং ছিটিয়ে তারা শুয়ে পড়েছিল। লজ্জা। আমি বাদ দিলাম প্রধানমন্ত্রী, একজন মানুষের বিবেক কোথায় যায়? মানুষকে অবলীলায় খুন করার পরে মানুষকে নিয়ে এরকম আবার বিদ্রুপ করা হয়। এটি ছিল তাদের হাতে তৃতীয় গণহত্যা, চতুর্থ গণহত্যা। সম্মানিত ভাইয়েরা, এরপরে একের পর এক সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় বিভিন্ন ছোটানাতায় মানুষকে ধরে নিয়ে কাউকে করা হয়েছে গুম, কাউকে করা হয়েছে খুন, কাউকে করা হয়েছে পঙ্গু, এবং কাউকে নির্যাতন করে জেলে পুরা হয়েছে। তাদের নির্যাতনের হাত থেকে ফুলের শিশুও রক্ষা পায় নাই, 90 বছরের বৃদ্ধও রক্ষা পান নাই। ছেলেকে খুঁজতে গিয়ে মা বাপকে ধরে এনেছে। এই কেস একটা নয়, দুইটা নয়, শত শত। মানবতা এভাবেই তখন দুঃখে দুঃখে লাঞ্ছিত হয়েছে। এই গোটা সময় জুড়ে 15.5 বছরে যাদেরকে খুন করা হয়েছে, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এরপরে আসলো জুলাই। এটি হলো 5ম গণহত্যা। এই জুলাইতে অতীতের ফেসিবাদী কায়দায় ছাত্রদের ন্যায্য দাবিকে দমিয়ে দেওয়ার জন্য তারা প্রথমে হেলমেট বাহিনীকে পাঠিয়ে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমাদের মেয়েদের গায়ে এই হেলমেট বাহিনী হাত দিল। সারা বাংলাদেশ জ্বলে উঠল। 16 তারিখের প্রতিবাদে সারা বাংলাদেশে প্রচণ্ড বিক্ষোভ। সেই 16 তারিখে
দেশ এবং জাতির গর্বের সন্তান, বীরদের বীর আবু সাইদ বুক পেতে ডানা মেলে গুলি কবুল করে নিয়েছিল, কিন্তু অন্যায়ের প্রতিবাদ থেকে এক সুতা পরিমাণ সরে যায়নি। সে জাতিকে জীবন দিয়ে গেছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে জাতির জন্য কিভাবে গৌরবের জীবনটা উৎসর্গ করতে হয়। একই দিনে আরো 5 জন, ঢাকায় 2 জন, চিটাগাঙ্গে 3 জন, এই সব মিলাইয়া টোটাল 6 জন দুনিয়া থেকে বিদায় নেয়। একজন শুধু অপরিচিত, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ঢাকার 2য় জন ছিলেন অতি ক্ষুদ্র একজন ব্যবসায়ী, কেরানীগঞ্জের মানুষ। সম্মানিত ভাইয়েরা, এখান থেকেই 24-এর আন্দোলনের চূড়ান্ত ত্যাগ শুরু হলো। 17-18 তারিখ সারা দেশে এই 2 দিনে 120 জনের অধিক মানুষকে খুন করা হলো। তারপরে থেমে থেমে খুনের পালা চলল। দিশাহারাই সরকার জনগণের স্রোত আটকাতে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য জুলাইয়ের 31 তারিখ জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দিল, কিন্তু সেদিন করল না, করল গিয়ে 1 আগস্ট। এতদিন পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন ছিল। যখন আমাদেরকে নিষিদ্ধ করা হলো, আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, প্রতিবাদ জানালাম। প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সমস্ত সহকর্মী এবং দেশবাসীকে ছাত্রদের পাশে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানালাম। এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানালাম। 3, 4 এবং 5 এই 3 দিনেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, জনপদ নাই যেখানে প্রতিবাদী জনতাকে খুন করা হয় নাই। এই সংখ্যা কত আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারবেন না। জাতিসংঘ তাদের রিপোর্ট অনুযায়ী বলেছে যে এটা 1452 হতে পারে। কেউ 2000 বলছেন, কেউ কিছু কম বলছেন, কেউ বেশি বলছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আমার ধারণা যে এই সংখ্যা নির্ধারণ করা কঠিন হবে, কারণ যে 2 দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ গুম করা হয়েছে খুনের পর, তাদের তো কোনো হিসাবই পাওয়া যাবে না। কোথায় তাদেরকে গুম করা হচ্ছে তার তো কোনো পাত্তা নাই। আসলে ট্রাকের উপর মানুষগুলোকে পেট্রোল ধরে পুড়িয়ে ছাই করা হয়েছে, তার হিসাব কে দেবে? এখনো বিভিন্ন জায়গায় গেলে কিছু মানুষ আমাদের সাথে দেখা করে বলেন যে আমার সন্তানটা, আমার স্বামীটা, আমার বাবাটা সেই যে গেল আর তো আসলো না। আপনারা কি জানেন যে তারা জীবিত না মৃত? যদি মৃত হয় তাকে, থাকলে তাদের কবরটা কোথায়? আমরা ওই কবরগুলা দেখে একটু মানসিক শান্তি নিতে চাই যে এটা আমার বাবার, এটা আমার ভাইয়ের, এটা আমার স্বামীর কবর। তাদের কাছে এই জাতির জবাব কি? আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে শহীদদের তালিকা এবং প্রোফাইল তৈরি করার কাজ অব্যাহত রেখেছি। 12টি ভলিউম সম্পন্ন হয়েছে, 13 নম্বর ভলিউমের কাজ চলছে। এবং আহতদের মধ্যে অনেকেই এখনো মাঝে মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। ব্যাংককের হাসপাতালে দেখতে গিয়েছিলাম গুরুতর আহত কিছু মানুষ, যাদেরকে সেখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমার পরে আবার আমাদের সংসদ সদস্য, নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলনও গিয়েছিলেন সেখানে দেখতে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, সরকার গঠন হয়েছে, এই সরকারের কোনো মন্ত্রী তোমাদেরকে দেখতে আসছিল কিনা? তারা বলল না, কেউ আসে। আমি জিজ্ঞেস করলাম, কখন ভাই তোমাদেরকে এখানে পাঠানো হয়েছে? দেখা গেল সবগুলা মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাঠানো হয়েছে। এই সরকারের সময় একটা মানুষও খুঁজে পেলাম না সেখানে যাকে পাঠানো হয়েছে। তাহলে কি সবাই সুস্থ হয়ে গেছে? এই দেশে যারা আহত, যারা পঙ্গু? না, এখনো দেখবেন আপনাদেরই আশেপাশে তারা হাতে পায়ে এলিজারও মেটালিক ডিভাইস নিয়ে তারা ঘুরতেছে। কি কষ্ট! হাঁটতে পারে না, ঘুমাতে পারে না, খেতে পারে না, কাজকর্ম করা তো দূরের কথা। এরা যেন জীবন্ত শহীদ। এদের নিয়ে সরকারের ভাবনা কি? একটা বাজেট গেল, আমরা কিছু দেখলাম না। আমরা দেখলাম জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, যাদের তালিকা পাওয়া গেছে, তাদের জন্য আগের সরকার
যে সম্মানী ভাতা নির্ধারণ করে গিয়েছিল তাদের পরিবারের জন্য সেটাই বহাল রাখা হয়েছে, 1 টাকাও বাড়ানো হয়নি। নতুন কোনো নাম সংযুক্ত হয়েছে কিনা আমরা জানি না। পঙ্গুদের জন্য সেখানে চিকিৎসা পুনর্বাসনের কোনো বাজেট নেই। দুঃখ, আমাদেরও কষ্ট লাগে, লজ্জা লাগে। আমরা সংসদের ভিতরে এই ব্যাপারে দাবি জানিয়েছি, কথা বলেছি। আমরা বলেছি শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। তাদের সকলের দায়িত্ব নিতে হবে, তাদেরকে সম্মানিত করতে হবে। বেঁচে আছে যারা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা করতে হবে। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের পরিবারগুলোর দায়িত্ব নিতে হবে, তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে, তাদের বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নিতে হবে, তাদের বিধবা স্ত্রীর দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে সম্মানিত করতে হবে, যথাযথ সম্মান দিতে হবে। জুলাইয়ের পর 1 জুলাই গেল, এবার 2 জুলাই যাচ্ছে, 2 বছর চলে যাচ্ছে। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এরপরে তো সরকারের 6 মাস চলে গেল। আমরা আশঙ্কায় ছিলাম আদৌ এটা খোলা হয় কিনা, নাকি চিরতরে বন্ধই করে রাখা হবে। সংসদে তখন আমরা তীব্র আওয়াজ তুললাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী তার শেষ দিনের বক্তৃতায় বললেন যে 5ই আগস্ট এটা খুলে দেওয়া হবে। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরো বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। এই জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা কি ছিল, দেশবাসীর আকাঙ্ক্ষা কি ছিল? সেই দিন জুলাই যোদ্ধা হবে 1-2 লাখের মতো নাকি? সেই দিনের জুলাই যোদ্ধা ছিল কার্যত এদেশের 18 কোটি মানুষ। এই মানুষগুলোর আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর ফেসিবাদ চলবে না। আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর বৈষম্য থাকবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে বিচারের জন্য আর কেউ কাঁদবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে কর্ম উপযোগী সক্ষম কোনো মানুষ আর বেকার থাকবে না। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যেই সমস্ত কার্যকারণে সাংবিধানিক দুর্বলতার কারণে ফেসিবাদ তৈরি হয়েছে, সেই জায়গাগুলোর আমূল পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের লক্ষ্যে এবং ফেসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ গড়ার জন্যেই অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। 7 মাস কমিশন বসলো, ধারাবাহিকভাবে সকাল বিকাল বসলো, আলাপ আলোচনা হলো। তার ভিত্তিতে 2টা জিনিস বের হয়ে আসলো, একটা জুলাই চার্টার বা সনদ, আর একটা হচ্ছে গণভোট। এর ভিত্তিতেই 26 সালের 12ই ফেব্রুয়ারি 2টা ভোট একসাথে অনুষ্ঠিত হলো। আমরা সবাই তখন মেনে নিলাম। এখনকার সরকারি দল, বিরোধী দল, আমরা সবাই বললাম যে 2টা ভোটই হবে এই দিন। আমরা নিজেদের প্রতীকে যেমন ভোট চাইলাম, পাশাপাশি গণভোটের হা বলার জন্য জনগণের কাছে বললাম। অনেকে বলে বর্তমান সরকারি দল একবারই শুধু মুখে বলেছে গণভোটে হা বলুন, আর সারাটা সময় জুড়ে ভিতরে ভিতরে বলেছে না বলুন। তাদের না পরাজিত হলো, হা বিজয়ী হলো। 68.6% মানুষ হার পক্ষে, অর্থাৎ 70% মানুষ প্রায় হার পক্ষে ভোট দিল। হার পক্ষে ভোট দেওয়ার মানে হচ্ছে একটা পরিবর্তনের বাংলাদেশ জনগণ চায়। ওই আগের বস্তা বসা ফেসিবাদী রাজনীতি আর দেখতে চায় না, ওই শাসন ব্যবস্থাও আর দেখতে চায় না। এই পরিবর্তনের জন্যই ছিল গণভোট। কিন্তু আশ্চর্য, গণভোট অনুষ্ঠান হওয়ার পরে যে আদেশে সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হলো, সেই আদেশেই লেখা ছিল একই দিনে 2টা শপথ অনুষ্ঠিত হবে। যারা নির্বাচিত হবেন তারা 2টা শপথ নেবে। প্রথমে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেবে, এর সাথে সাথে একই দিনে তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবে। আমরা বিরোধী দলের নির্বাচিত 68 জন সদস্য সবাই আমরা এই শপথ নিলাম, কিন্তু সরকারি দল নিল না। আর তাদের দলের বিদ্রোহী হয়ে যারা স্বতন্ত্র এমপি হয়েছে 8 জন, তারাও নিল না। তারাও তাদের দলের সাথেই কার্যত থাকলো।
এবার তারা বলতে শুরু করলেন সংবিধানে কোনো গণভোট নাই, এই জন্য এই গণভোট বৈধ নয়। আশ্চর্য ব্যাপার, সংবিধান যদি বলেন তাহলে সংবিধানে কি কোনো ইন্টারিম গভর্নমেন্ট ছিল? সংবিধানে কি কোনো গণ অভ্যুত্থান বা গণবিপ্লব ছিল? সংবিধানে কি কোনো 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। আশ্চর্য। বিচার মানি তাল গাছটা আমার, তাল গাছ আমার হইলে বিচার ঠিক আছে, তাল গাছ আমার না হইলে বিচার আমি মানি না। সরকারের অবস্থান আজকে স্পষ্ট। আমরা বরাবরই বলি যে একই হান্ডিতে বাসনে আপনি যখন গোশত পাকালেন তখন সেখানে তো ঝুলও থাকে, এখন পাকানোর পরে বলতেছেন গোশত হালাল কিন্তু ঝুল হারাম। একই হান্ডিতে পাকানো হলো, ওই ঝুলের মধ্যেই গোশত পাকানো হয়েছে, ওই ঝুল থেকে গোশত তুলে খাওয়া হচ্ছে, এখন ওইটা হালাল আর এইটা হারাম। ওটা যদি অবৈধ হয় সব কিছু অবৈধ, কিন্তু আমরা অবৈধ বলি না, আমরা বলি সব কিছু বৈধ। কেন বলি? পলিটিক্যাল সায়েন্সের ভাষা হচ্ছে উইল অফ দ্য পিপুল ইজ সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে, বিকজ এই সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। তখন জনগণের অভিপ্রায় ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে, ওদের ভালো মন্দ বিশ্লেষণে আমি যাচ্ছি না, ভালো কিছু করলে এর ক্রেডিট তাদের, মন্দ কিছু করলে এর দায়ও তাদের। সম্মানিত ভাইয়েরা, এইভাবে জনগণ চেয়েছে এই ভোট, গণভোট দুইটাই চেয়েছে জনগণ। একটার রায় আপনি মানেন আর একটার রায় মানেন না। এখন যখন সংসদে কায়দা করে একেবারেই শেষ মুহূর্তে সংসদ অধিবেশন ডাকা হলো, আমরা সময় পেলাম না। তারপরে আমরা একটা নোটিশ মপ করলাম যে কেন সংস্কার পরিষদ গঠন করা হচ্ছে না, কেন এই পরিষদের বৈঠক আহ্বান করা হচ্ছে না। আলাপ হলো, আলোচনা হলো, শেষ পর্যন্ত আলাপ আলোচনার পরে স্পিকার মহোদয় কোনো রুলিং না দিয়ে, সিদ্ধান্ত না দিয়ে টকটা আউট করে দিলেন যে আলোচনা হলো, আউট হয়ে গেল, ফলাফল শূন্য। আমরা সেদিন প্রতিবাদে এই যে জনগণের রায়কে অপমান করা হলো, অগ্রাহ্য করা হলো, আমরা সংসদ থেকে বের হয়ে চলে এসেছিলাম। আমরা ওয়াক আউট করেছি। আমরা বলেছি সংসদে আমরা ন্যায় বিচার পাই নাই, এখন যেই জনগণ রায় দিয়েছিল আমরা তাদের কাছে এই বিচার নিয়ে চলে যাচ্ছি। আমরা চাইনি ময়দানের আন্দোলন আমরা করব, আমরা চেয়েছিলাম দেশটা সুষ্ঠুভাবে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক, সরকারি দল বিরোধী দল ন্যায্য কাজে পরস্পরের সহযোগী হোক, অন্যায় কাজে বিরোধী দল প্রতিবাদী হোক। আমরা সেটাই চেয়েছি, সেটাই করার চেষ্টা করছি। কিন্তু আমাদেরকে যে জিনিসের সলিউশন হাউসের ভিতরে হওয়ার কথা তারা বাধ্য করেছে এখন রাজপথে আসতে। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। আপনারা তৈরি আছেন? সম্মানিত বন্ধুগণ, ভাই এবং বোনেরা, এখন তারা একটা গুজামিল নিয়ে আসলেন, বললেন যে সংস্কার নয়, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে, আপনারাও আসেন, আমরাও আসি, সবাই মিলে করি। আমরা বললাম জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য দেয়নি। ওই সংস্কার হলেই টেকসই সংবিধান সংশোধন হবে, আর সংস্কার না হলে যে সংবিধান আপনারা সংশোধন করবেন সেটা মতলবী সংশোধন হবে, ওইটা আমরা মানি না। সংবিধান সংশোধন কোনো দলের জোর স্বার্থে হওয়া উচিত নয়, 18 কোটি মানুষের স্বার্থে হওয়া উচিত। আমরা এই জন্য ওই কমিটিতে সায় দেইনি, কিন্তু তারা লেগেই আছেন আমাদের পিছনে, একটু সায় দেন, একটু সায় দেন, একটু সায় দেন। সংসদের ভিতরে বলছেন, বাইরে বলতেছেন। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আপনারা জনগণকে অপমান করতে পারেন, আমরা প্রিয় জনগণকে অপমান করব না। আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আমরা কনফিডেন্ট জনগণের এই রায় পাতালে ডুববে না, আসমানে উঠবে ইনশাল্লাহ। এটাই বিজয়ী হবে ইনশাল্লাহ। যত তাড়াতাড়ি হয় সরকার ততই তারা শুভবুদ্ধির পরিচয় দেবেন। যত দেরি করবেন নিজেদের ক্ষতি করবেন, দেশ এবং জাতির ক্ষতি করবেন। এই ক্ষতিটা না করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই।
বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সংবিধানে অনেক কিছু আছে এখনো হাত দিতে পারেন নাই, হাত দিতে পারবেন কিনা তাও জানি না। আমরা দেখতে চাই জনগণের রায়কে সরকার সম্মান করছে। আমরা এই দাবি পরিত্যক্ত ঘোষণা করব না ইনশাআল্লাহ। এই দাবি আদায় করার জন্য যা দরকার আমরা তাই করে যাব ইনশাআল্লাহ।